রাত্রিরে সময় তখন ৩টা। মন্দিরাকে বড়ইতলা ওর পিসতুতো মামার বাড়িতে পাঠিয়ে অসীম খবর পাঠালেন মৃণাল কর্মকারের কাছে। ওই অত রাতেই সাত গিয়ে তালুকদার ম্যানশনে উঠল। শাহনাজকে নিতে এসেছে সে। মন্দিরার মায়ের মানসিক পরিস্থিতি কেমন তা জানা নেই কারো। এমত অবস্থায় একজন মহিলা মুরব্বির প্রয়োজন বৈঠকে। শাহেদ টের পেল বাইরে শব্দ হয়েছে। সাদের গলাও টের পেল। উঠবে বলে চোখ খুলে দেখলো বুকের উপর লেপ্টে শুয়ে আছে নাফিয়া। মাথাটা আলগোছে সরিয়ে বালিশে রেখে দীর্ঘ সময় অপলক চেয়ে থাকলো। চেহারায় একটা ভারী ভাব এসেছে নাফিয়ার, পূর্ণবয়স্ক নারী বলে। তবে এই রূপটা আরো বেশি স্নিগ্ধ নাফিয়ার। সেই তরুণী নাফিয়ার মুখটা হঠাৎ চোখের সামনে ভেসে উঠল শাহেদের। ঝলমলে সেই মুখটা। অসীম তালুকদার জোরাজুরি করে বিয়ে ঠিক করেছিলেন ৮ নম্বর ইউনিয়নের হাওলাদার বাড়ির এক এতিম মেয়ের সাথে। কাকার কাছে মানুষে সে মেনেকে এবার ঢাকা ভার্সিটিতে পড়ে। শাহেদের চেয়ে ৫ বছরের ছোট। বিয়ের আগে একদম পাত্তা দিয়ে দেখেনি শাহেদ মুখটা যদিও। তবে বাবার কসমের বিরুদ্ধে যাওয়ার মানসিক ক্ষমতা শাহেদের ছিল না। চুপচাপ বিয়ে করলো, পাত্রীর সাথে কথা বলল না। খালেদের কাছে শুনেছিল পাত্রী নাকি বেজায় লাজুক, বেজায় সরল। এই বিয়েতে খুব খুশি সে। শাহেদ ভীষণ সুন্দর, লম্বা চওড়া সুঠাম পুরুষ। তার উপর অসীম আর শাহনাজের অমায়িক ব্যবহার দেখে সরল নাফিয়া খুব খুশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বেশিক্ষণ ওই খুশি নাফিয়ার থাকেনি। বাসর রাতেই শাহেদ বলে দিল, একজনকে প্রচন্ড ভালোবেসেছিলাম আমি। তোমাকে মানতে একটু সময় লাগবে। আদৌ মানতে পারবো কিনা জানি না। ক্ষমা চাইছি। বুঝতে পেরেছ? বেনারসি পরনে ঝলমল করতে থাকা অপসরার ন্যায় নাফিয়ার কালো হয়ে যাওয়া মুখটা তখন দেখেছিল শাহেদ। কাঁদেনি নাফিয়া। দীর্ঘ সময় নীরবতা পালন করে শুধু মাথা নিচু করে নিষ্প্রাণ গলায় জবাব দিয়েছে, জি বুঝতে পেরেছি। এরপর কত অবহেলা! একটা হালাল সম্পর্কে একজন স্ত্রীকে তার হক দিতে কত অবহেলা করেছে শাহেদ, তার ইয়াত্তা নেই। কত সরল সুন্দর মেয়েটাকে একজন স্বামী হয়ে সব সময় কতবার যে অস্তিত্বহীনতায় ভুগিয়েছে তার ইয়াত্তা নেই। মেয়েটা শুধু চুপচাপ গৃহস্থালির কাজ করে যেত, পড়তো। অবশ্য ঢাকায় গিয়ে ক্লাস করতো না। কোভিডের জন্য বিশাল ছুটি ছিল তখন তার শিক্ষার্থী জীবনে। তবে এর মাঝে একদিন শাহেদের বুকে ঠাঁই হয়েছিল নাফিয়া। ঝড়ের এক রাতে জ্বরাক্রান্ত নাফিয়া প্রলাপ বকেছিল, কেঁদে কেঁদে বলেছিল, তালাক নিতে পারছি না আমি। আমারও এই সাহস নেই। বিয়ে তো একবারই হয় বলুন, এটা আমি বিশ্বাস করি। কেন ডিভোর্সের ট্যাগ লাগাবো বিনা দোষে? আপনি আমাকে একটা সুযোগ দিন, ও মেয়ের কথা আমি ভুলিয়ে দেব। আপনাকে আমার মাথার তাজ করে রাখবো। এত অনাচার করবেন না। আমি আপনার বউ। আপনি একটু দেখুন আমাকে। ওই রাতে জ্বরের ঘরে নাফিয়ার আকুতির কথা স্বয়ং নাফিয়াও জানে না, শুধু শাহেদ জানে। কিছু সময়ের জন্য শাহেদ শুধু ওই আকুতিতে বশ হয়ে পিছুটান ভুলেছিল। নির্দ্বিধা এই শাড়ির আঁচল টেনে খুলেছিল নাফিয়ার। তারপর ঝড় শেষে দুটি দেহ এবং একটি সম্পর্কের মিলন শেষে নাফিয়ার জ্বর শেষে ভোর সকালের আলোয় নাফিয়ার শাহেদকে দেখে বিভ্রান্ত হয়েছিল যখন শাহেদ এসে ওকে আরো এক দফা বুকে টেনে বলেছিল, সুন্দর ও শুভ সকাল নাফিয়া। কাল রাতে জ্বরের ঘরে তুমি আমাকে কেঁদে কেঁদে বলেছ, আমায় একটু দেখুন, আমায় একটু দেখুন। আমি কি একটু বেশি দেখে ফেলেছি বউ? নাফিয়া সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে গর্জন করে কেঁদেছিল নিজের জীবনের পরিপূর্ণতায়। ও বেচারি তখন ভেবেছিল স্বামী ওকে ছুঁয়ে দিল মানেই ওর হলো সে। ওর সরল মনে দ্বিধা ছিল না। ভালোবাসা না থাকলে শাহেদ ওকে ছুঁবে বা কেন? ভালোবাসা না থাকলে শরীরে আকর্ষণ তো আসার কথা না। নিশ্চয়ই এতদিনেও সক্ষম হয়েছে স্বামীর মন ছুঁতে। এটাকেই প্রাপ্তি ধরে কেঁদেছিল সুখের কান্না। আজও সেই সরল মেয়েটা মনে হচ্ছে ঘুমের মধ্যেই কাঁদছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমায় বলি এটা মনে হয়। শাহেদের দৃষ্টি গাঢ় হয়। ধীরে ধীরে সেই দৃষ্টিতে মলিনতা জমে। রাতের নিস্তব্ধতায় চুল খামচে ধরে হাহাকার করে ওঠে। নিজের উপর মাঝে মাঝে বিতৃষ্ণা হয়ে ওঠে শাহেদ। এখন ঠিক সেই সময়টা। ওপাশে সাদ মাকে বোরখা পরে তৈরি হয়ে নিতে তাড়া দিচ্ছে। সাউকি ঘুম থেকে উঠে নিজেও যেতে চাইল। শাহেদ উঠল গায়ে শার্ট চাপিয়ে। উঠার আগে নাফিয়ার দিকে আবারও তাকালো। নাফিয়ার গায়ে পাতলা চাদরটা টেনে দিল ভালো করে। অর্ধনগ্ন এলোমেলো বেশি ঘুমে আচ্ছন্ন নাফিয়া। এই অকৃত্রিম সৌন্দর্য শাহেদের চোখে বিধে ওর চোখ অন্ধ করে দিতে চাইল। আচ্ছা, যখন সব জানবে নাফিয়া চিরাচরিত বাঙালি সরল বৌদের মতো কেঁদে কেঁদে প্রশ্ন করবে, আমার মধ্যে কি খামতি ছিল শাহেদ? একটা খামতি দেখাও। তুমি কেন আমার বিকল্প খুঁজে নিলে?
তখন শাহেদ কি জবাব দেবে? বউ হিসেবে নাফিয়া অমৃতা থেকে সব ধরনের যোগ্যতার দিক থেকে একটু এগিয়েই আছে, বরং তবুও শাহেদ ওর প্রথম জীবনের না পাওয়া হাহাকারকে ছুতে হঠাৎ মরিয়া হয়ে নাফিয়ার কলিজা বরাবর কুড়াল বসিয়েছে 1.5 বছর আগে বিয়ের কাগজে সই করে। এটা নাফিয়ার মধ্যে কোনো খামতির জন্য নয়, বরং শাহেদের কাপুরুষ মনের লোভের জন্য হয়েছে। এইটুকু স্বীকার করে মেয়েটাকে দুটো সান্ত্বনার কথা বলতে পারবে? নাফিয়া তখনও সান্ত্বনা নেবে? নাফিয়া ভীষণ নরম একটা মেয়ে, পাগলামি করে শেষ হয়ে যাবে। তখন শাহেদের ভালো থাকবে? শাহেদ বড় করে শ্বাস ফেলে মাথা ঝাঁকায় বার কয়েক। আবার মাথায় চাপ লাগছে তার। আপাতত কিছু ভাবতে চায় না, কটা দিন একটু স্বস্তিতে কাটাতে চায়। ধীর পায়ে গিয়ে দরজা খুলল শাহেদ। এবার বেরিয়ে জানতে চাইল ঘটনা। সবটা শুনেও বেরোতে চাইলে সাদ নামতে দিল না ভাইকে, শক্ত করে বলল, সদর দরজা লক করে রুমে যান ভাইয়া, আমরা রওনা দিব। বাবিকে বলেন কালকের ব্রেকফাস্ট নিয়ে কোনো পেরাপেরি না করে। কেউ সম্ভবত দুপুরের আগে ফিরতে পারবে না বাড়িতে, ওদিকে মেলা ঝামলা, আপনারা ঘুমান। ব্যাংক কলোনি রোডের একটা বিস্তৃত জায়গা জুড়ে মৃণাল কর্মকারের ডুপ্লেক্স বাড়িটা। বিশাল এর বৈঠকখানা, ছড়িয়ে ছিটিয়ে আছে চেয়ার, মুখোমুখি বসেছে সকলে। মন্দিরা কক্ষের এক কোণে মাথা নিচু করে বসে আছে। ওকে দুপাশ থেকে ধরে দাঁড়িয়ে আছে শাহনাজ আর আফসানা। নিসাকে এখানে অন্যের বাড়িতে আনতে অনুমতি দেয়নি অসীম। সেমিন আর নিসা আমতলার পাড়ের বাড়িতে। মন্দিরার মুখটা ভীষণ কালো দেখাচ্ছে, দুগাল লালচে। ফেরার পরে ওর মা কমলিকার হাতে চড় খেয়েছে সপাটে। ওর বাপ ভাইরা অবশ্য এখনো কিছু বলেনি। বসার ঘরে রাজকীয় বড় সোফাটে অবিচল হয়ে বসে আছে 3 ছেলে আর বাবা, সবার মুখ থমথমে। অসীম তালুকদার পরিস্থিতি স্বাভাবিক হতে সময় দিয়ে হালকা আলাপ পারছেন কমলিকার সাথে। সুরঞ্জিত রয় আর মিনতির সুব্রতকে নিয়ে একপাশে বসে আছে, সাদ আর সাউকি একপাশে দাঁড়িয়ে। সুরঞ্জিতকে আসার পর থেকে অসীম তালুকদার অবশ্য আড়ালে নিয়ে 2 কথা বুঝিয়েছেন। ভাই, ছেলে মেয়ে দুটোর জীবনের প্রশ্ন, এতে দোষের কিছু আসলে দেখছি না। দুজনের উপযুক্ত ভীষণ। তুমি রাজি হয়ে যাও সুরঞ্জিত, মেনে নাও মৃণালের মেয়েকে। সুরঞ্জিত কিছুক্ষণ কাচুমাচু ভঙ্গিতে বসে থেকে মুখে খুলেছে, মৃণালের সাথে আমার দ্বন্দ্ব, তার মেয়ের সাথে নেই। যদি আমার ছেলেকে এতটাই ভালোবাসে তবে আসতে পারে আমার বাড়িতে, আমার দরজা খোলা। আমি কখনোই চাইবো না আমার ছেলের জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক, কোনো মেয়ে বদনামে জড়াক বাড়ি থেকে পালিয়ে। তুমি কথা বলে দেখো অসীম, মৃণালের সাথে আমার বিয়েতে আপত্তি নেই। সুরঞ্জিত সম্মতি দিলেও ওর মৃণালরা এ পর্যন্ত চুপচাপ। 4 বাপ ছেলের মুখে চাপা ক্রোধ স্পষ্ট, কিন্তু পরিস্থিতি বুঝে কেউ মুখ খুলছে না। মন্দিরার পালানোর ব্যাপারটা নিয়ে এখনো জল খোলা হয়নি বরগুনাতে। তারা চেঁচিয়ে সর্বনাশ করতে ইচ্ছুক না। অসীমই এ পরিবেশের নিস্তব্ধতা ভাঙলেন গলা খাকারি দিয়ে। নম্রস্বরে মৃণালদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, ভাই, এবার অন্তত মেনে নাও, কোনো অসুবিধা নেই তো। সংসার ওরা দুজনে করবে, তোমরা তো নও। তোমরা তোমাদের ব্যবসায়িক দ্বন্দ্ব ব্যবসার জায়গায় বজায় রেখো, ওদের দুজনকে একা ছেড়ে দিও। সুব্রত খুবই চমৎকার একটা ছেলে, এটা কিন্তু তোমরাও জানো। খামোকা ঝামেলা করো না, মন্দিরাকে ভালো রাখবে ও। কথাটা শেষ হতেই ওদের 4 বাবা ছেলের ঠান্ডা দৃষ্টি স্থির হলো সুব্রতর মুখে। খানিক বাদে দৃষ্টি নামিয়ে নিজেরা কিছুক্ষণ চোখ চাওয়াচাই করলো। মৃণাল যেন চোখের ইশারায় ছেলেদের কিছু বলল। পরপর অসীমকে খুব আন্তরিক গলায় প্রশ্ন করলো, এখন কি করব তবে তুমি বলো। অসীম খুশি খুশি গলায় বলল, এখন কিছু করার দরকার নেই। 2 দিন সবাই ঠান্ডা থেকো, নিজেদের মনকে বোঝাও তোমরা। তারপর সবাই মিলে বসে বিয়ের দিন তারিখ ঠিক করবে। তবে এ বিয়ে কিন্তু হবেই মৃণাল। সুরঞ্জিত, তোমাকেও বলছি, তোমরা যদি আর বাধা দাও তবে আমি কিন্তু ছেলে মেয়ে দুটোকে নিজ দায়িত্বে বিয়ে করিয়ে দেব। আফটার অল আমি ওদের অসীম কাকা। হেসে অসীম পরিবেশটাই আরো হালকা করতে চাইল। তার সাথে তাল মিলিয়ে হাসলো সুরঞ্জিত, কিন্তু মৃণাল রানীর বিকার। কেমন রোবোটিক গলায় মৃণাল বলল, ঠিক আছে, ভাববো, চিন্তা করো না। পরিস্থিতি তখনও থমথমে। সুব্রত আর মন্দিরা উঠে 2 পরিবারের সবাইকে প্রণাম করতে লাগলো। সুব্রত পরিবারের সবার মনে এই বিয়ে নিয়ে সংকোচ থাকলেও মন্দিরার মাথায় হাত রেখে আশীর্বাদ করলো সহসা। কিন্তু মৃণালরা তেমন একটা পাত্তা দেয়নি সুব্রতকে। অবশ্য সেই ভোর রাতে মৃণাল চা নাস্তার আপ্যায়ন করেছে সবাইকে। মৃণাল কর্মকারের ডুপ্লেক্স বাড়ি ছেড়ে বেরিয়েছে সবাই ঠিক ফজরের আজানের আগে আগে। ওরা সকলেই। অত রাতে রিক্সা গাড়ি কিছুই পাওয়া যায়নি। সুরঞ্জিত রয় লিফট দিতে চাইলে অসীম নিলেন না। ঘুরে দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, এবার সময় হয়েছে একটা গাড়ি নেওয়ার। বৌমা ঠিকই বলে,
ব্যাংকের টাকা জমিয়ে রেখে লাভ কি যদি এই ভোরের রাত্রে এভাবে হেঁটেই যেতে হয়? সাদ ব্যস্ত হয়ে কাউকে কল দেওয়ার চেষ্টা করছে, তাকে না পেয়ে ঘুরে বাবাকে বলল, আপনি দাঁড়ান আব্বু, কষ্ট হলে হাঁটতে হবে না। আমি এই ছুটিকে আমার বাড়ি থেকে বাইকটা নিয়ে আসি, নামিয়ে দিয়ে আসবো আপনাদের বাড়িতে। ওর কথার পিঠে সাউকি ব্যস্ত হলো। না, আমি যাই ভাইয়া, তুমি বাইকের চাবি দাও, আমি তোমার চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারি। অসীম তালুকদার কিছুক্ষণ চেয়ে চেয়ে নিজের ছেলে দুটোর মুখ দেখলেন। এ যেন ছোটবেলার সেই দৃশ্যটা। একদিন অসীম ছেলেদের সাথে নিয়ে বাড়ির পেছনের বাগান পরিষ্কার করতে নেমেছিলেন। হঠাৎ হাত কেটে যাওয়ায় ছেলেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল কে আগে দৌড়ে বাবার জন্য স্যাবলন আর তুলা আনতে পারে। সাউকি ঠিক এভাবে সাদ আর শাহেদকে বলেছিল। আমি তোমাদের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারি ভাইয়া। অসীম নিভৃতে শ্বাস ফেলে নিজের ধ্যান ভাঙলেন। তার চোখে জল এসেছে কোনো এক অজানা কারণে। এখনই ফজর হবে, তিনি জায়নামাজে মাথা ঠেকিয়ে আবার আরো একবার ছেলেদের জীবনের উন্নতি চাইবে। তার এই বিগড়ে যাওয়া অথচ কি সরল ছেলেগুলোর জন্য 5 বেলায় দোয়া করবেন না তিনি? অসীম সাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, বাইক আনতে হবে না, আমি তোমাদের বাড়িতেই যাব, কিছু কাজ আছে আমার তোমার সাথে। অবাক সাদ বলল, কি কাজ আব্বু? সেটা গেলেই দেখতে পাবে, চলো। আর দুঃখিত, হাতে টাকা থাকলেও দোকান খোলা নেই, তাই তোমাদের বাড়িতে কিছু নিতে পারছি না। প্রথমবার যাচ্ছি, কিছু মনে করো না। বাবার উপর কি ভীষণ রাগ হয়েছে এই কথা শুনে সাদের। সেটা শুধু সাদই জানে। কখনো বাবার উপর অভিমান না করা সাদেরও আজ অভিমান হলো। এতটা ফর্মাল সম্পর্ক হয়ে গিয়েছে তাদের। সাদ ঘৃণ্য, তবে ছেলে হিসেবে এতটাই দূরের। অভিমান অবশ্য চাপা পড়েছে। বাবা আজ প্রথম তাদের বাড়িতে যাবে, সে আনন্দের ভারে নতমস্তকে বিনয়ী সুরে বলল, কিছু মনে করেন আব্বু, আপনি চলেন। দরজা খুলল নিসা। আপেল চিবুচ্ছিল সে। মুখ ভর্তি আপেল নিয়ে ঢোক গিলে শ্বশুরকে লম্বা সালাম দিয়ে শাড়ির ঘোমটা আরো টেনে নিল মাথায়। স্বামীর থেকেও এই শ্বশুর বাবাকে দেখে তার ভয় হয় বেশি। এই শ্বশুর বাবাকে বাঘ মনে হয় আর স্বামীকে বাচ্চা বাঘ, তাই ভয়টা একটু কম। অসীম সালাম নিলেন না। পুত্রবধূর আস্তে করে বললেন, আজানের সময় সালাম দিতে নেই, কিছু খেতেও নেই, মুখ থেকে ফেলো সব। নিসা ঘাবড়ে গিয়ে লজ্জা পেয়ে ভেতরে ছুটে গিয়ে কুলি করে এলো। বাকিরা বসলো বসার ঘরে। অসীম তালুকদার মেজ ছেলেকে উদ্দেশ্য করে বলল, মসজিদ এখান থেকে দূরে, যাব না, কলঘাটটা দেখিয়ে দাও, অজু করে আসি। আর বাই দা ওয়ে, জায়নামাজ আছে বাড়িতে? আমার তো মনে হয় না। সাদের পিঠ দিয়ে এবার শীতল স্রোত বইল। অত কঠিন ভারী কি মুখটাও আতঙ্কিত লাগলো বাবার এই প্রশ্নে। ঘাড় চুলকে আমতা আমতা করে বলল, আব্বু মানে বৌমাকে পায়নামা কি কিনে দিয়েছো? শুনলাম বহুত পয়সা আছে নাকি তোমার বউ চালানোর মতো। এবার আরো বেশি শক্ত অসীমের গলা। সাদ নতস্বরে বলে, পায়নামার সাথে নতুন বউকে জায়নামাজ কিনে দিতে হয়, তখন জায়নামাজ কেনা হয়নি? সাদ কি বলবে ভেবে পাচ্ছে না। জায়নামাজ তো কিনে দেয়নি সাদ। ও শুধু আর চোখে ভেতরের ঘরে তাকাচ্ছে। নিসা যদি এই দৃশ্য দেখে তবে সাদ শেষ লজ্জায়। এভাবে কথায় কথায় বাবার কাছে ঝাড়ি খাওয়া পুরুষটাকে বউ মান দিতে চাইবে না। অসীম এবার শাহানাজের দিকে তাকালেন, বললেন, এত কিছু লুকিয়ে দাও এখানে, সোনার চুড়ি দাও, চেইন দাও, কখনো একটা জায়নামাজ পাঠানোর কথা মনে হয়নি পুত্রবধূকে, তাই না? শাহনাজ বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বিড়বিড় করে বললেন, একটা সাধারণ জায়নামাজও রাখবে না স্বামী স্ত্রী, এতটাও ক্ষতি আমি ভাবিনি। ওপাশ থেকে তখন ধীর পায়ে বেরুলো নিসা। হাতে তার একটা ভাঁজ করে রাখা জায়নামাজ শ্বশুরের হাতে ধরিয়ে দিয়ে বলল, বড়ভাবে দিয়ে গিয়েছিলেন বাবা, আমি এটাতে নামাজ পড়ার চেষ্টা করি। বলেই আবারও ছুট লাগালো ভেতরের ঘরে। অসীম দাঁড়ালেন বাইরের ঘরে নামাজে। তার পেছনে দাঁড়িয়ে গেল সাউকি বাধ্য ছেলের মতো। সাদ দাঁড়িয়ে রইল অপ্রস্তুত ভঙ্গিতে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে। নিশা বিভ্রান্ত মুখটা নিয়ে চায়ের পাতিল হাতে চুলার সামনে দাঁড়িয়ে আছে। সাদ সেখানে গিয়ে উকি মারল। বউকে গাঢ় দৃষ্টিতে লক্ষ্য করে থমথমে গলায় বলল, চাপাতি নেই? নিসা কাঁদো কাঁদো মুখ করে ফেললো। মাথা ঝাঁকিয়ে বোঝালো, নেই। ভীষণ খারাপ লাগছে তার। আজ এই প্রথম শ্বশুর শাশুড়ি এলো, আর আজই চাপাতি শেষ। সাদ মাথা চুলকে কিছু ভাবে। বাড়িওয়ালার বাড়িতে কিছুতে চাপাতি ধার চাইতে যেতে দেওয়া যাবে না নিসাকে। এসব সাদ পছন্দ করে না। এই ফজরের ওয়াক্তে দোকানও খোলা থাকবে না, তাই অগত্যাই বলল, ডিম পোস্ট করো, ফল কাটো, চাটা আরেকদিন খেয়ে দিবে। আর আমাকে বললেই তো হতো নিশামণি, বাড়িতে কোন কোন জিনিস ফুরিয়ে যায় সেটা তো আমি জানতে পারি না, তুমি না বললে, তাই না? আমি কি ঘরে এসে বইয়ম হাতাহাতি করবো সবসময়?
নিসা একটু মন খারাপ করে ফেললো। কথাটা একটু বাঁকা করে বলেছে এই লোকটা। এতটাও বাঁকা করে বলার মতো কাজ নিসা করেনি। এই অল্পতেই যদি এতটা বিরক্তি দেখায় তাহলে বড় বড় ভুল করলে নিসাকে কি কি শোনাবে। বড় ভাবি মাঝে মাঝে ঠিকই বলে, গিরগিটির চেয়েও গিরগিটি এই স্বামী প্রজাতি। কখন তাদের গদগদ কথা বলতে ইচ্ছে করে, আবার কখন বিরক্ত সুরে বলতে ইচ্ছে করে, সেই তাল এরা নিজেরাও জানে না। মন খারাপ করে নিসা ফল কাটতে লাগলো, নাশপাতি আর আপেল। সাদ চুপচাপ দেখতে লাগলো নিসার কালো মুখ, হাসতে লাগলো একা একা। যাবে না সে এবার সরি বলতে। এটা তেমন কোনো দোষ নয়, সংসারে স্বামীদের সব দোষ আসলে দোষ নয়। এই যে কড়া করে একবার বলেছে, এরপর থেকে এই মেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো তাৎক্ষণিকভাবে টুকে রাখবে কলমে, আলসেমি করবে না। এটা পজিটিভ দিক সাদের, এই হুট করে বলা কটু কথার। তাই সাদ সরি বলবে না। আর সব সময় সব ব্যাপারে সরি বলতেও নেই। স্বামীদের কিছু জিনিস এড়িয়ে যেতে হয়, বইয়ের কিছু কিছু অভিমান দেখেও না দেখার ভান করতে হয়। সবসময় এত আহ্লাদ করতে নেই। সাদ নিজের মনে আদর্শ স্বামিত্বের বৈশিষ্ট্যগুলো সাজাচ্ছিল যখন, তখন এক মৃদু শব্দ হলো। ইস, বলেই নিসা কাটা আঙ্গুলটা অন্য হাতে ধরলো। রক্ত বেরোচ্ছে ফিনকি দিয়ে। হতভম্ব সাদ গিয়ে খপ করে ধরলো সেই হাতটা, কাছে টেনে ব্যস্ত হয়ে বলল, কেটেছো কিভাবে? অমানুষ ছিলে নাকি আমার উপর যে দেখিয়ে? জলদি জবাব দাও। ব্যথাতুর চোখ দুটো তুলে নিসা অবাক গলায় বলে, জবাব জলদি কেন চাইছেন? উত্তর কোনটা দিলে কি করবেন? সাদ পানি ঢালতে লাগলো রক্ত ভেজা আঙ্গুলটাতে, ঠান্ডা গলায় বলতে লাগলো, অমানুষ্ক হয়ে কাটলে এই যাত্রা না হয় ছেড়ে দেবো, আর আমার উপর যে দেহি কেটে ফেললে একটা থাপ্পড় দিব। নিসা তাকিয়ে থাকে ফেল ফেল করে। ততক্ষণে সাদ ফার্স্ট এড বক্স এনে আবারও ধরেছে নিসার হাত। বলে, এভাবে তাকিয়ে না থেকে বলো, আমার প্রতি যে দেহি কেটেছো? নিসা মাথা নাড়ায়। সাদ গজ কাপড়ে ওই আঙ্গুল পেঁচিয়ে দিয়ে বলে, গুড, বেঁচে গেলে। অ্যাক্সেস হয়ে যেতে, তবে আমি অতটা চড়া ধমক দেইনি যতটা মুখটা কালো করে রেখেছো। নিজেকে একটু একটু করে সরাতে শিখুনি সাবনি। সংসারে দুই একটা স্বামীর অকারণ ধমক না থাকলে সেই সংসার নির্মিষ হয়ে যায়। এই কথা কে বললো? আব্বু সবসময় বলে, আম্মুকে মজা করে। বলতে বলতে হাসে সাদ। নিশাও হেসে ফেলে ফিক করে, হাসতে হাসতে বলে, এটা আবার শ্বশুর বাবার কেমন যুক্তি? ধমক না থাকলে নিরামিষ কি করে হয়? সাদ নিজের হাসি থামিয়ে নিশার সেই মিষ্টি হাসি কিছুক্ষণ দেখে নিসার কাছে এগোয় ঘন স্বরে বলে, ব্যাখ্যা দেব? নিসা কিছু বুঝে ওঠার আগেই ওকে আগলে নিল সাদ। পেছনের কোমর পেঁচিয়ে ধরে ওর আহত আঙ্গুলটাকে আরেক হাতের মুঠোয় পুরল নিরাপত্তার বেষ্টনী দিয়ে। এই নিশাকে এই ভোরবেলা চূড়ান্ত হতবাক করে দিয়ে রক্তিম গালটাতে চুমু খেলো। নিসা চোখ বুঝিয়ে নিয়ে শুধু অনুভব করলো খসখসে চোয়ালের প্রহার। সাদ ওর কানের কাছে বলল, ব্যাখ্যা দিচ্ছি। এই যে আমাদের সংসার, এই সংসারে আমি স্বামী, তুমি স্ত্রী, সব ভালো ভালো চলছিল। কেমন একটা একঘেয়েমি, তাই না? ধরো হঠাৎ অকারণ ধমকানোর ফলে তুমি মন খারাপ করলে, আমাকে ব্যাপারটা হিট করলো। আমি সরি বলবো না বলে মন স্থির করেও তোমার গালে অধিক চুমু খেলাম দরদ দেখিয়ে। আচ্ছা, আমি না ধমক দেখলে এই এত সব হতো? একঘেয়েমি ভালো বলো? রাগ নেই, মুখ কালো করে নেই, সপাটে চুমু নেই, সেটাই হচ্ছে নিরামিষ। সাদ ঠোঁট সরায়নি নিসার গাল থেকে। নিসা কাঁপছে। লোকটার কি মাথা খারাপ? এমনিতেই কাছে আসে না, অথচ হুটহাট এমনতর কাণ্ড করে বসে। এসবের সময় নিশার সাদকে সরিয়ে দেওয়া উচিত, কিন্তু ও পারছে না, বরং ওর ভালো লাগছে। নিশা আসলে খুব খারাপ, ওই রুম্পাদের থেকেও মিনমিনে খারাপ, বেহায়ার, গোপনে নির্লজ্জ। বাইরে থেকে শাহনাজ ডাকলো সাদকে। সাদ মিলিয়ে যাওয়া মেয়েটার থেকে সরে দাঁড়ালো তৎক্ষণাৎ। নিসা লজ্জা পেয়ে ঘুরে আবারও ক্ষত নিয়ে ফল কাটতে ব্যস্ত হলো। এই স্বামী স্ত্রীর অহেতুক মান অভিমান, অল্প ছোঁয়াছুঁয়ির গল্পটা ওই রান্নাঘরে ওখানেই শেষ হলো। সাদ প্রেম করবে না, সোজা বউ ঘরে তুলবে ভেবে সিদ্ধান্ত নিয়েছিল কোনো এক সময়। কিন্তু প্রেম ছাড়া কি দুনিয়া চলে? এই হুটহাট আচরণগুলি সাদের, হুটহাট জেগে ওঠা প্রেম একটু আগে লাগিয়ে দিয়ে গেল বইয়ের গালে। কিন্তু সেই প্রেম যে নিসার পেট অব্দি পৌঁছেছে। সেই মেয়ে তো এদিকে একা একা স্বপ্নালু দৃষ্টিতে হাসতে হাসতে সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে নিজে থেকে শাড়ি টাড়ি পরে গুছিয়ে যাবে লোকটার কাছে। লোকটা তাকে বেহায়া ভাবলে ভাবুক গে। এই ছোঁয়াগুলো দারুণ তো, ভীষণ দারুণ। লোকটা কেন কিপ্টের মতো অল্প করে দেয়, তাও বিভিন্ন অজুহাতে। এ মস্করা নাকি? শাহনাজ ডাকছিল সাদকে, অসীম ডাকতে বলেছে তাই। সাদ গিয়ে সবাইকে বলল, ডিম, ফল, মাখন, ব্রেড রেডি করে আনছে নিশা, চাপাতি নেই। অসীম তখন তারা লাগিয়ে বলল, সে ঠিক আছে, তাড়াহুড়া করার দরকার নেই। তুমি একটা পাঞ্জাবি পরে আসো চট করে, আছেন না সাদা পাঞ্জাবি? সাদ আবারও অবাক বলল, আছে কিন্তু কেন? নিসার বড় বোন রিমার বাড়িতে যাব, ব্রাঞ্চ রোড। সেখানে কি? নিসার হাত চাইবে গিয়ে। ওর হাত পা সবই তো এখানে, ওগুলো আবার নতুন করে চাওয়ার কি এসে? সাদের ফাজলামি ধরনের কথা এবারও একটা জমিয়ে ধমক দিল অসীম। বলল, ওর অদৃশ্য একটা হাত রেখে এসেছে,
ওর ওই অভিভাবকের কাছে, যাকে তুমি অভিভাবক হিসেবে মানতে নারাজ। ওটা আনবে চেয়ে আজ। অর্ধেক কাজ করার আমার পছন্দ নয়। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তৈরি হও, আমার সাথে চলো। সাদ পুরোপুরি বিভ্রান্ত। হুট করে এক একটা ডিসিশন নেওয়ায় স্বভাব সে অসীমের থেকে পেয়েছে নাকি অসীম তার থেকে পেয়েছে সে বুঝতে পারছে না। আপাতত এই বিষয়টা বুঝতে চাইছেও না। সে শুধু আর চোখে ভেতরের ঘর দেখছে। নিসা অসীমের এই ধমকটাও দেখেনি তো। বাপের থেকে হুঠার ধমক খাওয়া ছেলেকে আবার স্বামী হিসেবে খুব একটা মান দিতে চায় না বউরা। নিশা আর সাদের বিয়ে হবে আবার আজ আসর বাদ সদরঘাট মসজিদে হবে। খবরটা শুনে নিসা তবদা মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সকাল 10টার পর থেকে আমতলা পাড়ে সাদের ভাড়া বাড়িটা গমগম করছে মানুষের পদচারণায়। সাদের সব বন্ধুরা এসেছে, সাদের বাড়ি থেকে কিছু স্বজন এসেছে, শাহেদ আর নাফিয়া এসেছে। ভাসুর আসাতে নিসা ভীষণ ব্যস্ত ছিল শুরুতে। শাহেদের আপ্যায়নের জন্য এটা ওটা সাজিয়েছে লাফিয়ে লাফিয়ে। যত যাই হোক সে এই ঘরের কর্ত্রী। কিন্তু অসীম আর সাদ ব্রাঞ্চ রোড রিমার বাড়ি থেকে ফেরার পর থেকে এই অদ্ভুত খবরটা শুনে থিতিয়ে গিয়েছে নিসা। বিভ্রান্ত মুখে স্বীয় কামরায় ঢুকে বসে আছে নির্জনে। একটা অদ্ভুত আশঙ্কায় বুকটা কাঁপছে ওর। এদিকে বাইরে হই হুল্লা চলছে পুরোদমে। সুব্রত অসীমের থেকে পারমিশন নিয়ে সাউন্ড বক্স এনে লীলাবালি গান বাজিয়ে রেখেছে। সবচেয়ে বেশি খুশি শাহনাজ আর নাফিয়া। যদিও অসীম ছেলে আর ছেলের বউকে ঘরে তুলবেন কিনা এই ব্যাপারে কিছু বলেনি, তবে লোকটা তৎপরতা শীতলতা দিয়েছে বাড়ির সবার মনে। শাহনাজকে 50,000 টাকাও দিয়েছেন গোপনে, যাতে স্বর্ণকার পট্টি গিয়ে কিছু একটা কিনে আনে অসীমের হয়ে। পুত্রবধূকে পুরনো গয়না দিয়ে দোয়া করবেন না তিনি। রিমা এসেছে বাচ্চা নিয়ে, যদিও তার স্বামী আসেনি। সকালবেলা ঝগড়া করে কোথাও গিয়েছে, সেই নিয়ে রিমার গা গরম নেই মোটেও। আপাতত সে ভীষণ আনন্দিত চিত্তে ঘুরে ঘুরে সাদের ভাড়া বাসাটাই দেখছে। এই সুন্দর সংসারটা তার ছোট বোনের, এই অমায়িক মানুষগুলো তার ছোট বোনের শ্বশুরবাড়ির লোক, এটা ভেবেই শ্রান্ত হয়েছে রিমার মনটা। সকালবেলা রিমা যখন বাড়িতে একা ছিল তখন গিয়ে সাদ আর অসীম কলিং বেল টিপলেন। ফোন করে শাহেদকেও ডেকে নিয়েছিল অসীম। দরজা খুলে সাদের মুখটা দেখে রিমা দরজা বন্ধ করে দিতে পারল না। ওর পেছনে দাঁড়ানো অসীম তালুকদার নামের মানি লোকটার মুখটা ওর অধ্যত্ত থিতিয়ে দিল। মাথায় ওড়না টেনে সালাম দিল খুব বিনয়। ঠিক তখন সাদ একটা মিষ্টি আর ফলের প্যাকেট সামনে বাড়িয়ে ধরে বলল, আসসালামু আলাইকুম আপু। যদি আপনার বোন গোটাটাও আমার ঘরে আসে তবু আপনার কাছে ওর হাতটা চাইতে এসেছি, সাথে আব্বু আর বড় ভাইয়া। রিমা এতদিনে রাগ কমিয়ে ভীষণ শান্ত। এর মাঝে 2 দফা স্বামীর সাথে মারামারি করে শরীরের অবস্থাও কিছুটা খারাপ করেছে। তবেও মার খেয়েছে কম, দিয়েছে বেশি। দিতে গিয়ে হাতের বল খুইয়েছে। অসীমদের বসিয়ে রিমা রাজ্যের আয়োজন করে ফেললো একা একাই বাচ্চা কোলে নিয়ে। অসীম বিয়ের কথা ওঠাতে কেঁদে উঠেছিল ঝরঝর করে। সাদকে বলেছিল, এখানে না আসলে ক্ষতি ছিল না। আমার বোনটাকে পড়াশোনা করিও কেমন? তোমরা পুরুষরা বড্ড খারাপ। কোনোদিন ওকে লাত্তি মেরে বের করে দিলে ও খাবে কোন যোগ্যতায়? তাই পড়াশোনা করিয়ে একটু উপকার করে রাখো, অভিযোগ থাকবে না আর। তবে সাদ বুঝে গিয়েছে এই মহিলার মানসিক অবস্থা আসলেই ঠিক নেই। হতাশায় কাটছে জীবন। ভীষণ মায়া লেগেছে সাদের। বিগত দিনের রাগ ভুলে সাদ নিজে খুব আন্তরিক হয়ে নিয়ে এসেছে এই বাড়িতে নিসার কাছে। বিয়েটা সামনে থেকে দেখা যাক। রিমা, শাহনাজ, নাফিয়া আর সিমিনের সাথে বাড়িটা গোছাতে ব্যস্ত। রাতুলকে বসার ঘরে ছেড়ে দিয়ে কাজে লেগে পড়েছে। এখন তো নাফিয়ার সাথে একজোট হয়ে বিয়ের গানও গাইছে। বসার ঘর থেকে সাদ চুপচাপ শুনছে সে গান। আসার পর থেকেই সাদকে অচেনা ঠেকছে। একদম কুজো বাবা হয়ে বসার ঘরে এক কোণে বসে আছে, দৃষ্টি রিমার ছেলে রাতুলের উপর। হঠাৎ অসীম ওর পাশে বসতেই নড়ে চড়ে উঠে স্থির হলো। অসীম গলা খাকারি দিলেন, বলতে লাগলেন, বিয়ে করেছো ভংচং উপায়ে, মসজিদে খেজুর বিলিয়ে দাওনি। দুনিয়ার মানুষ যে কথা জানেনি সেদিন হঠাৎ তোমার নিজাম কাকা বললেন। সাদের কি খবর? একটা স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে একটা বাড়িতে ঢুকতে দেখলাম, ব্যাপারটি কি অসীম ভাই? বাবা হিসেবে আমি প্রশ্নের কতটা বিব্রত হয়েছি জানো? যাক সে কথা, আমার খারাপ লাগা খসখসানে দিয়ে তোমারই বা কি? কিছুই না, তবুও বাপ তো, আমার দায়িত্বটুকু পালন করলাম। বিয়ে পড়িয়ে পৌরসভার সব মসজিদে খেজুর পাঠিয়ে দেব, কিন্তু ওই অনুষ্ঠান আমি পারতাম না। খুব টাকার গরম দেখাও না বাপের সাথে। অন্যায় রাস্তায় কামানো টাকা নিজের গায়ে খেটে হালাল উপায়ে টাকা জমিয়ে বিবাহর পরবর্তী অনুষ্ঠান করার যোগ্য হবে যেদিন, সেদিনই করো। আমার তরফ থেকে আর কিচ্ছু আশা করবে না। কথাগুলো বলে অসীম থামলেন। সাদ চোখ তুলে বাবাকে দেখতে লাগলো। অস্ফুট স্বরে বলল,
জি আচ্ছা, আশা করব না। অসীম শ্বাস ফেলে বললেন। টাকা আছে পকেটে? সাদ পকেট হাতরে মাথা নেড়ে জবাব দেয়। আছে 1000 বড়। ঠিক আছে, যাও বাজারে যাও। আজ 2টা দেশি গরু জবাই হয়েছে শুনলাম, 6 কেজির মতো আনবে। সুব্রত আর মন্দিরাও তো খাবে, 1.5 কেজি খাসি এনো। সাদ একটু অবুঝের মতোই প্রশ্ন করলো, বাজার কেন? অসীম ধমকালেন আবার। মানে সেন্স হারিয়েছ নাকি? এতগুলো মেহমান বাড়িতে, তুমি এবারের কর্তা, সোফার ঠেসে বসে আছো। তোমার মাঝে বললেন খুব সংসারী হয়েছো, এই তার নমুনা? এই নিয়ে 4বারের মতো ঝাড়ি খেয়ে সাদ গা ঝাড়া দিয়ে উঠলো। চোরাচোখে আশেপাশে তাকিয়ে নিসার উপস্থিতি পর্যবেক্ষণ করলো। পরপর বাবাকে বলল, মাথায় এসে একটু অমনস্ক ছিলাম, বলুন কি লাগবে। 5মবারের মতো ধমকালেন অসীম। মানে বাড়িতে মেহমান খাওয়াবে, কি বাজার করবে জানো না? সাদ এবার জবাব দিল, একটু আসতে চেয়েছেন, বিয়ে করেছি 1 মাস হয়নি, এত আশা করলে তো চলবে না। আপনি তো এখনো বাজার সদাই নিয়ে আম্মুর কাছে ঝাড়ি খান। অসীম দমলেন এইবার। আসলে মনে মনে ভীষণ আনন্দিত অসীম। মুখটা হাসি হাসি করে ঠান্ডা মেজাজে থাকলে কেউ দেখে ফেললে যদি লজ্জা দিয়ে বসে, তাই এর ওর উপর চিল্লিয়ে নিজের ওজন ধরে রাখার চেষ্টা করছেন। এবার ধীরে ধীরে বললেন, গরুর মাংস, খাসির মাংস, একটা মাছ আনবে। কি মাছ? পোলাওয়ের সাথে সব মাছ ভালো লাগে না আসলে। তুমি কোরাল আনবে, ওটা নারিকেলের পেস্ট দিয়ে রান্না হবে। আর মুরগি এনো কাটিয়ে, আস্ত এনো না যেন, মহিলাদের ওপর অযথা কাজের চাপ বাড়বে। ড্রেসিং ফেসিং করিয়ে এনো। কি পারবে তো মুরগির বাজারে ঢুকতে? ওখানে প্যাচে কাদা পানি হয়েছে সম্ভবত। তোমার ব্র্যান্ডের জিন্স একটু পায়ের কাছাটা ভাঁজ করে যেও, নয়তো নষ্ট হয়ে যাবে। সাদ হা করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। অসীম গড়গড় করে বলে যেতে থাকেন, শসা আনবে, গাজর আনবে, আর পেপসি এনো। মিষ্টি আর খেজুর আমি আনবো। যাও বেরো। ও হ্যাঁ, তোমার আম্মু তোমাকে কি যেন বলতে চাচ্ছিল তখন, যাও শুনে আসো। রিমা আর নাফিয়া গল্প করছিল। শাহেদার সিমিন আরেকটা রুমে মেহমানদের সঙ্গ দিচ্ছে। সাদ গিয়ে রান্নাঘরে শাবনাজের সামনে দাঁড়ায়। আম্মু ডাকছিল নাকি? আব্বু বলেন। শাহনাজ হাতের মুঠি থেকে 5000 টাকা সাদের হাতে দিয়ে বলল, ডেকেছে তোর আব্বুই, এই নে, এই টাকাটা রাখ। এটা দিয়ে কি হবে? একটা সাদা পাঞ্জাবি আর মসলিন কটনের মধ্যে লাল একটা শাড়ি আনবি, তোর আব্বু আনতে বলেছে। তুই আর নিশা পরিস আজ। বলেই শাহনাজ হাসলেন। সাদ এবার মায়ের হাসি দেখে চোখ নামিয়ে নেয়। শাহনাজের হাসি চওড়া হয়। এত বড় ছেলেটা এভাবে লজ্জাও পেতে পারে, অথচ বিয়েটা তো আগেই করেছে। যা গিয়ে নিশার কাছে ওর মত চেয়ে নে, ও কি সালোয়ার কামিজ নিতে চায়? শাহনাজ মনে করিয়ে দেওয়াতে সাদের মনে পড়ল আজ সারা সকাল এ বাড়িতে আসার পর থেকে মেয়েটাকে কখনো চোখের সামনে দেখেনি। কি সমস্যা? মেহমান আপ্যায়নে খুব ব্যস্ত নাকি? একটু ঝামেলাই হলো। এই বিয়ের চক্করে টানা 2-3 দিনের পড়া নষ্ট হবে। দরজার কপাট ভেতর থেকে ভেজানো। সাদ ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ঘুরে তাকায়। বিছানার একপাশে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে নিসা। এই অস্বাভাবিক দৃশ্যটা নিমিষে সাদের দুশ্চিন্তা ধাপ করে বাড়িয়ে দিয়ে ওকে টেনে নেয় নিসার সামনে। ওর শক্ত হাত নিসার মাথায় রাখতেই নিসা চমকায়, কিন্তু ও চোখ তুলতে চমকায় সাদ। নিসার চোখ দুটোতে এক রাজ্যের ভয়। উদ্বিগ্ন সাদ ওর সামনে বসে বলে, কি হয়েছে নিশামণি? শ্বাসকষ্ট? নিসা মাথা নাড়ায়, ওর ঠোঁট কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। সাদ ওকে আগলে নেয়, উদ্বিগ্নতার চূড়ায় তুলে বলে, তবে হাঁপাচ্ছ কেন? নিসা আসলে কাঁদবে বলে হাঁপাচ্ছিল। সাদের উস্কানিতে এবার ঝরঝর করে কেঁদে ওঠে মেয়েটা। মাথা থেকে শাড়ির আঁচল খুলে পড়ে যায়, খামচে ধরে বিছানার চাদর। বলে, আমাদের আবার কেন বিয়ে দেবেন শ্বশুর বাবা এভাবে ঘটা করে? আগের বিয়েটা কি তবে হয়নি আমাদের? আমরা কি বিয়ে ছাড়া থেকেছি এতদিন একসাথে? সত্যি করে বলবেন আপনি? কান্নার দাপটে শরীর কাঁপছে নিসার। সাদ ঠায় দাঁড়িয়ে আছে, নির্নিমেষ চোখে দেখে চলেছে ভেজা লাল মুখটা। এই মুহূর্তে সাদ আগের সাদ হলে এই ন্যাকামি ধরনের কান্না, বোকা বোকা জঘন্য কথাগুলোর বিপরীতে একটা ঠাটিয়ে চড় মারত এই মেয়েকে। কিন্তু আজ জীবনের এই প্রথমবার এমন জঘন্য অনুভূতিতে সাদের রাগ উঠলেও হাত উঠছে না। সে চুপচাপ। নিসা ওইদিকে 2 হাতে মুখ ঢেকে কাঁদে। বলে, বলুন, আমরা কি বিয়ে ছাড়া থেকেছি এতদিন? আপনি কি এটা জানতেন অভিভাবক ছাড়া বিয়ে আসলে ঠিক বিয়ে নয়? তাহলে ওটা বিয়ে ছিল না, আপনি জানতেন? এই জন্যই বুঝি আপনি আমার কাছে আসতেন না? আমার সব এলোমেলো লাগছে। আমরা এক বিছানায় ঘুমিয়েছি। আচ্ছা, আপনি কি জানতেন? সাদ এখনো নির্বিকার। নিসার গলা চিরে শুধু অহেতুক কথা বেরোতেই থাকলো উৎকণ্ঠায়।
ওর মধ্যে অপরাধ বোধ জেগেছে। এবার সত্যি হলেও ভীষণ কষ্ট নিয়ে কাটাবে বহুকাল। বোকামি করে চট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে, যদি হয় সেই বিয়েটাও অবৈধ, টানা 20টা দিন একটা পুরুষের সাথে এক বিছানায় শুয়েছে। সময়ে অসময়ে তাকে কাছে এসে ছুতে দিয়েছে শরীর, নিজের সুপ্ত চাহিদাগুলো জাহির করেছে। এসব খুব লজ্জার অনুশোচনা হবে নিশার কাছে। নিশার ছোট বয়সী সরল মনটা এসব পাপ পুণ্যের ধার খুব ধারছে এখন। ইস্কি বোকামিটাই না করলো। বুক চেপে ধরে এখন বসে আছে নিশা। অবস্থা বেগতিক দেখে এবার সাদ ওর হাত দুটো ধরল প্রথমে, পরপর কপালে কপাল ঠেকিয়ে ধীর স্থির বলল, স্টপ ক্রাইং নিশামণি। নিশা কান্না থামায় না। ওর লজ্জা নিন্দা যাচ্ছে নিজের উপর। সবাই ব্যাপারটা নিয়ে মনে মনে হাসবে নিশাকে নিয়ে, এটা ভেবে চোখ বুজে আসছে। নিশার ক্রমশ বেড়ে ওঠা এই পাগলপনা সাদের মেরুদণ্ড অব্দি খোঁচা মারে। মেজাজ হারিয়ে এবার সাদ ডান হাতে নরম গাল দুটো চেপে ধরে ধমকে উঠল। ওতেও যখন কান্না থামে না নিশার, তখন সাদ শক্ত করে ধরে রীতিমতো নিশার বাহুতে ব্যথা দিয়ে নিজের চওড়া বুকের সান্নিধ্যে ঠেসে ধরল ওকে। বাইরে সাউন্ড বক্সের গান হঠাৎ থেমেছে। বেশি উঁচু আওয়াজ করলে শুনবে সবাই, তাই সাদ মুখটা নিসার কানের কাছে নেয়। বুকে নেতিয়ে পড়া নিসার পিঠময় দানবীয় হাত দুটোর বিচরণ ঘটিয়ে বলতে থাকে, নিশামণি, আমি তোমাকে আগে বলেছি আমাকে সবকিছু এক্সপ্লেনের জন্য টাইম দিয়ে তারপর রিয়েক্ট করতে হবে। শুনলে না, রাখলে না আমার সেসব কথা। যাই হোক শোনো, আগের বিয়েটা ছিল আমাদের, এই বিয়েটা হবে আব্বু আত্মীয় স্বজন জানানোর জন্য। দ্যাটস ইট। অনেকেই এইভাবে 2-3 বার বিয়ে করে। তুমি কোনো অবৈধ পুরুষের সাথে বেডশার করোনি। আই ওয়াজ ইউর হাজব্যান্ড। যখন যখন আমি তোমাকে ছোঁয়ার চেষ্টা করেছি, তুমি আমাকে ছুতে দিয়েছো, তখন তখন আমি তোমার স্বামী ছিলাম। নো নিড টু ফিল গিল্টি, ওকে? নিসার কান্না থেমে ভারী গলার ওই শক্ত শক্ত বাড়ির ন্যায় কথাগুলো শুনে এইসব কথাই সত্যি ধরে নিসা চুপ হয়ে মিশে থাকে সাদের বুকে। সাদের হাত তখন পিঠ থেকে মাথায় উঠে নিসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এবার শক্ত গলায় বলে, বাট অস্ফুটে জানতে চায় নিসা। সাদ শহর গম্ভীর করে বলে, এভাবে হুট করে আমার মনে একটা জঘন্য অনুভূতি এনে দেওয়ার জন্য তুমি অবশ্যই গিল্টি ফিল করবে। সে এক প্রকার ধাক্কা মারল নিসার শরীরটা। সাদ দূরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়, একদম হাওয়ার বেগে বেরিয়ে যায় ঘর থেকে। প্রচন্ড রাগ উঠেছে তার। আর নিসা ফের টলমলে চোখে বসে আছে বিছানায়। আজকের এই দিনটা এত খারাপ কেন কাটছে ওর? শাহেদ ফোনটা নিয়ে দূরে সরে দাঁড়ায়, একদম উঠানের এক কোণে গিয়ে কল করে ফাতিমার কাছে। ফোনটা রিসিভ হতেই একটু বিরক্ত সুরে বলে, ফাতিমা, আই টল্ড ইউ, মেসেজ দিও না তুমি আমাকে, আমি কাল ফিরবো। ফাতিমার গলাটা একটু অসুস্থ শোনা যায়। বলে, শরীরটা মোটেই ভালো নেই, ভালো লাগছিল না কিছু। শরীর খারাপ মানে? বুঝতে পারছি না, আমি মাথা তুলতে পারছি না। তুমি আসবে একটু, জরুরি। পরশুর পরে তো 2 দিন বন্ধ, তখন না হয় যেও প্লিজ শাহেদ, প্লিজ। নাফিয়া ঘরে ঢুকে নিসার চোখে জল দেখে আশ্চর্য হতবাক গলায় বলে, কি রে, আজ বিয়ের দিন মার খেলি নাকি? কাঁদছিস কেন? ওদিকে তোর ভাসুরে হঠাৎ নাকি ডাক পড়েছে বরিশাল থেকে, তাকে মাগরিবের পর চলে যেতে হবে। তার সাথে কি একটু কথা টথা বল। আশ্চর্য মেয়ে তুই। নাকে সর্দি মুছে নিসা শ্বাস নেয়, থেমে থেমে বলে, উনি রেগে গেছেন। রেগে গেছেন মানে? করেছিস কি তুই? কিছু করিনি, বলেছি। কি বলেছিস? নিসা নাফিয়াকে সবটা বলতে গিয়ে আবারও কাঁদলো। শেষটায় বলল, তুমি বলো ভাবি, আমার মনে সন্দেহ জাগলে আমি জানতে চাইবো না? এটা কি আমার অন্যায়? নাফিয়া বিভ্রান্ত গলায় বলল, অন্যায় না অনুচিত। তোর ব্যাপারটা নিয়ে সন্দেহ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারতিস। জানিস শাহেদের মেজাজের কোনো তাল ঠিক থাকে না। ওর সহ্য ক্ষমতা সবচেয়ে কম ভাইদের মধ্যে। উল্টাপাল্টা কথা তো জীবনেও ঠান্ডা মাথায় নিতে পারে না। নিসা এবার আরো মন খারাপ করে নিল, মাথা নামিয়ে বসে থাকলো। নাফিয়া শ্বাস ফেলে হাসলো। মেয়েটা থুতনি উঁচু করে তুলে ধরে বলল, আরে প্যারা খাস না, ও বেশি রাগ করে থাকতে পারে না। এই বড় জোর 10 ঘন্টা। শোন, রাতে তোদের বাসর ঘর সাজাবো আমরা, বুঝলি? আমি, শাওকি আর সিমিন প্ল্যান করেছি। তো বাসর ঘরে সাত ঢোকার পর যখন দরজা আটকাবে, তখন একদম পা ধরে ঝুলে পড়বি। আর অবশ্যই কাঁদবি। চোখের পানি ছাড়া কিন্তু পা ধরাতে কাজ দেবে না। যদিও নাফিয়া মজা করে বলেছে, কিন্তু নিসা শুনেছে খুব মনোযোগ দিয়ে। আসলে মানুষটার রাগ ভাঙাতে ওর মাঝে যে ভীষণ তৎপরতা। নাফিয়া এবার দুষ্টু হাসি দিয়ে ওর দিকে ঝুঁকে এলো, কানের কাছে মুখ নিয়ে বলল, এতেও কাজ না হলে কি করবি জানিস? কি? আঙুলটা বাঁকাবি। কিভাবে? পা ধরাতে না মানলে হাত ধরবি এবং সোজা শাড়ির আঁচল সরিয়ে বুকে টানবি। এতেই কেল্লা ফতে। আরে পুরুষ তো পুরুষ, মহাপুরুষের তাপস্য ভেঙে যায়।
ছাদের রাগ তো হবে ছাই, উল্টো গদগদ হয়ে তোর হাত পা ধরে মিউ মিউ করবে। সোনা লক্ষ্মী যান। নাফিয়া হাসছে পাগলের মতো। নিসার কান্না তো থেমেছে, এই গাল দুটো কঠিন লাল হয়েছে লজ্জায়। অস্ফুটে বলল, আমি এসব পারবো না। তুমি বলেছিলে ভাবি যে চেপে স্বামীর কাছে এভাবে যেতে নেই। হ্যাংলা ভাবে। আরে সবসময় তো করবি না, স্বামী যখন রেগে যাবে তখন করবি শুধু। স্বামীর রাগ ভাঙানোর উপায় এই দুটোই আমার গবেষণা মতে। পা ধরে হও শর্মিলা, নয়তো হাত ধরে বুকে টেনে নাও শিলা। আরে কেবল তো বিয়ে করলি, দেখতে থাক কতবার যে শিলা হতে হবে। স্বামীর রাগ করেছে, দরজা আটকে শিলা হতে হবে। স্বামীর মুড ঠিক নেই, দরজা আটকে শিলা হতে হবে। স্বামীর শরীর ভালো লাগছে না, দরজা আটকে শিলা হতে হবে। স্বামীর রান্নায় নুন হয়নি বলে অভিমান করেছে, এই সামান্য ব্যাপারেও দরজা আটকে শিলা হতে হবে। আরে তুই একসময় ভুলেই যাবি তোর নাম আসলে নিসা নাকি শিলা। আমার নাম তো এখন নাফিয়া আক্তার শিলা। নাফিয়া হাসতে হাসতে গড়াগড়ি খায়। নিসা মেকি রাগ দেখায়। যাও তো ভাবি, তুমি ভীষণ খারাপ। নাফিয়া হাসি থামিয়ে এবার আঁচলের তলা থেকে একটা ওষুধের প্যাকেট বের করে নিসার হাতে গুজে দিয়ে বলে, যাচ্ছি, তবে এটা রেখে দাও বাছা। তোমার স্বামীর আক্কেল নিয়ে আমার সন্দেহ নেই, যদিও তবু বড় যা হিসেবে আমার দায়িত্ব। তুমি স্টুডেন্ট মানুষ, বয়স অতি কম। আর ঘোড়া ডিঙিয়ে কখনো ঘাস খেতে যেও না, মানে বড়দের ডিঙিয়ে কখনো বাচ্চা নিতে যেও না। আগে আমরা নেব, তারপর তোমরা। খবরদার সিরিয়াল ভাঙবি না। বিয়ে সম্পূর্ণ হয়েছে। এবারে বাড়ির পুরুষেরা সবাই মসজিদে গিয়ে খুব সুন্দর এক বিয়ের সাক্ষী হয়েছে। সদরঘাট মসজিদের আসরবাদ উপস্থিত ছিল অসীম তালুকদারের প্রায় সকল আত্মীয় মুসল্লি। ছেলের বিয়ে পড়িয়ে নিজ হাতে মিষ্টি আর খেজুর বিলিয়েছেন তিনি সদরঘাট সহ পৌরসভার প্রায় সব মসজিদে। দোয়া চেয়েছেন সবার থেকে। বাবার পিছন পিছন ছিল সাদার সাউকি। শাহেদ বিয়ে পড়ানো হয়ে গেলে বরিশালের বাস ধরেছিল। নিসাকে সাজিয়ে দিচ্ছে নাফিয়া আর রিমা। সিমিন, মন্দিরা, শাহনাজ আত্মীয় আপ্যায়নে ব্যস্ত। দূর দূরান্তের আত্মীয়রা নতুন বউ দেখতে এসেছে। লাল রঙের একটা মসলিন কটন শাড়ি গায়ে জড়িয়ে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে নিসা। ওকে ঘিরে এত আয়োজন, এত হল্লা, অথচ ওর মন নেই তাতে। ওর মনে শুধু সাদের কালো মুখটা। আজ সারাদিনে একটু কথাও বলেনি সাদ। বাজার নিয়ে এসে একবার ঘরে ঢুকেছিল। নিসা উঠে ছুটে এসেছিল কথা বলতে, কথা তো বললই না। হাত থেকে শাড়ির প্যাকেটটা ধপ করে বিছানায় রেখে আবার গটগট পায়ে বেরিয়ে গিয়েছে। তারপর কতবার নিসা ওর কাছে পৌঁছাতে চেয়েছে, পারেনি। আজ এত সুন্দর স্মরণীয় দিনটা কি তবে নষ্ট হবে নিসার বোকামিতে? কান্না পাচ্ছে নিসার, তবে কাঁদলে সাজ নষ্ট হবে বিধায় কাঁদে না। সাজ ছিল আত্মীয়দের সময় দিতে ব্যস্ত। সন্ধ্যায় এক দফা চা নাস্তা খাইয়ে অসীম তাদের সকলকে এ বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে গিয়েছে। রাত তখন 9টার ঘরে। বাকিরাও বাড়ি ফাঁকা করেছে। থেকে গিয়েছে নাফিয়া আর সিমিন। ওরা পরে যাবে। ঘরের মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে নাফিয়া বসিয়ে রেখেছে নিসাকে। শিখিয়ে দিয়েছে নতুন শুরুতে আল্লাহর কাছে কিভাবে রহমত দয়া চাইতে হয়। নিসা চুপচাপ জায়নামাজে বসে ঝিমোচ্ছিল। তখন এমন সময় সাদ গাম্ভীর্যতা নিয়ে ঘরে ঢুকলো। সিমিন বড় ভাইকে দেখে লজ্জা পেয়ে ঘর ছাড়লেও নাফিয়া থাকলো। হেসে সাদকে বলল, ঘর ফাঁকা হয়েছে সেই কখন? এখন আসার সময় হলো? মেয়েটা তো ঘুমিয়ে পড়েছিল প্রায়। বাসর সেকেন্ড হ্যান্ড হয়ে গিয়েছে বলে কি পাত্তা দিচ্ছ না নাকি? নিসা মাথা নিচু করে নেয়। ইয়া বড় একটা ঘুমটা মাথায়। সাদ আর চোখে এক পলককে দেখে নিয়ে নাফিয়াকে বলল, ঘুমলেই ভালো হতো, নয়তো মনের সন্দেহ নামে হয়তো বিশ্রী বিশ্রী কথা শুনে শুনে কানটা পচতো না আমার। কি নির্দয়ের মতো বাচনভঙ্গি। নিসার বুকটা ধক করে উঠল। এমন নির্মম কথাগুলো নিসা এ জীবনে আর কখনো শুনেনি। আঁচল খামচে ধরে নিঃশব্দে শ্বাস ফেললো। সবসময় নিসাকে বলে এক্সেস না করতে। এখন নিজে এক্সেসের মা আব্বা বংশ করে দিচ্ছে। সে বেলায় পুরুষ বলেই সব পারবে। নাফিয়া একটু শক্ত হলো সাদের প্রতি, প্রায় ধমকে বলল, সবসময় সব রাগ মানায় না সাদ। ওর কতই বা বয়স? এই ধরনের ভয় হওয়া কি খুব অস্বাভাবিক? ফালতু সিন ক্রিয়েট করবে না। দরজা লাগাও, উঁচু করে নফল নামাজ পড়ো, মিলমিশ করে নাও। বেগতিক টের পেলে আমি আব্বাকে পাঠিয়ে বউ আমাদের বাড়ি নিয়ে যাব বলে দিলাম। এই নিসা, তুই একটু কল দিস তো। সাদের হুমকি দিয়ে নাফিয়া ঘর থেকে বেরিয়ে সিমিনকে নিয়ে চলে যায় বাড়িতে। সাদ দরজা লাগিয়ে এসে উজু করে জায়নামাজে গিয়ে দাঁড়ায়। নিসাও উঠে ওর পেছনে দাঁড়ায় দূরত্ব নিয়ে। নফল নামাজ আদায় করে যখন দুজন মোনাজাত শেষ করলো, নিসা এক বুক বিষণ্ণতা নিয়ে স্বামীর পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। ঠিক কিছুক্ষণ পর সাদ খুব সহজ ভঙ্গিতে জায়নামাজ টেনে নিসার সম্মুখে বসলো ঘুরে, এবং খুব সহজ ভঙ্গিতে নিসার কোলের উপর থেকে ওর গুটিয়ে রাখা হাত দুটো টেনে নিজের গড়া পড়া দুই হাতে ধরে খুব সহজ ভঙ্গিতেই বলে, ভাবে কিছু শিখে দেখেছে? কি? অনেক দোয়া, একসাথে দুজনে অঙ্গীকার করা। কি অঙ্গীকার শুনি?
নিসা একটু থেমে থাকলো, পরপর জলে চিকচিক করতে থাকা চোখ দুটো তুলে বলতে লাগলো, আমরা যাতে কখনো কাউকে অসম্মান না করি। আচ্ছা করবো না, তুমি করবা। নিসা মাথা নাড়ায়, সেও সাদকে অসম্মান করবে না কখনো। সাদ বলে, এরপর আমরা কখনো যাতে কাউকে অপমান করে কথা না বলি, একসাথে বলো সব। কখনো যেন কেউ কাউকে কষ্ট না দিই, কখনো যাতে কেউ কারো থেকে কিছু না লুকাই, যাতে একে অপরের বিশ্বাসের মর্যাদা রাখি। আচ্ছা কষ্ট দিব না, কিছু লুকাবো না, মর্যাদা রাখবো। তুমি বলো। কষ্ট দেব না, কিছু লুকাবো না, মর্যাদা রাখবো। নিসা রিপিট করতে সাদ বলে, আর একসাথে কি দোয়া চাইতে বলেছে? নিসা ভীষণ আবেগী হয়ে উঠছে কথাবার্তায়, গলা ধরে আসছে, কাপা স্বরে বলে, হে আল্লাহ, আপনি সব সময় আমাদের দুজনকে দুজনের মন বোঝার তৌফিক দান করুন। সাদ নিসার টলে চোখ দুটোতে ওর গাঢ় চোখ দুটো রাখলো। এতক্ষণে ওর দৃষ্টিতে দরদ জমতে শুরু করেছে, মেয়েটার জন্য রাগ উঠেছে। নিসার চোখে চোখ রেখেই বলল, হে আল্লাহ, আপনি সবসময় আমাদের দুজনকে দুজনের মন বোঝার তৌফিক দান করুন। একটু থেমে বলল, এরপরের দোয়া, হে আল্লাহ, আমাদের দুজনকে দুজনের সুখ দুঃখ ব্যথা মন খারাপ সবকিছু ভাগ করে নেওয়ার তৌফিক দান করুন, এমনকি টুথব্রাশটাও ভাগ করে যেন নিতে পারি। এ পর্যায়ে সাদ হেসে দেয়, বলে, এসব কি কথা? এ কি কথা? এ কেমন দোয়া? টুথব্রাশ, টুথপেস্ট, হোয়াটস গোয়িং অন? নিসা বোকা বোকা মুখ করে বলল, ভাবি বলল যে এমন করেই। আচ্ছা বুঝলাম, এরপর? হে আল্লাহ, আমাদের দুজনকে দুজনের মেজাজ সওয়ার তৌফিক দান করুন। সাদও এই দোয়া পুনঃ উচ্চারণ করে বলে, ব্যাস এই পর্যন্ত? নিসা মাথা ঝাঁকায়। সাদের ঠোঁট জুড়ে শুকনো হাসি, বলে, এবার আমার সাথে একটা দোয়া বলো, এটা শুধু তোমার দোয়া। বলুন। আমার সাথে সাথে বলো, হে আল্লাহ, মাঝে মাঝে কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়া বোকার মতো একা একা কথা বললে যাতে কখনো আমার স্বামীর মেজাজ খারাপ না করি, যাতে বুঝদারের মতো ধীর স্থির আচরণ করি, আমাকে আপনি সেই তৌফিক দান করুন। নিসা হা করে থাকলো কিছুক্ষণ, তারপর কথাগুলো রিপিট করতে সাদ প্রশস্ত এক হাসি দিয়ে ওকে বুকে টানবে, ঠিক তখনই নিসা ওকে থামিয়ে দিয়ে বলে, এবার আপনি একটা দোয়া পড়ুন, এটা শুধু আপনার দোয়া। অবাক সাদ বলে, জি বলো তো শুনি। নিসা নাক টানে, হে আল্লাহ, আমার বউ যদি ভুলভাল কিছু করেই ফেলে ভুলবশত, তবে শাস্তি যাতে কখনো 10 ঘন্টা ধরে না দিই, তাকে সামনে ডেকে এর চেয়ে আধা ঘন্টা কথা শুনিয়ে রাগ দেখিয়ে ছেড়ে দিই, যাতে একটু ধৈর্যশীলের মতো আচরণ করি, আমাকে আপনি সেই তৌফিক দান করুন। বলেই নিসা কেঁদে ফেললো। এইবার সাদ মেয়েটাকে বুকে টানলো, একদম চেপে ধরলো বুকে, হাসলো নির্মল, বলল, হে আল্লাহ, আমার বউ যা যা বললো আমাকে আপনি সেই তৌফিক দান করুন। রাতের নিস্তব্ধতা শুধুমাত্র নিসার ফ্যাচ ফ্যাচ করে নাক টানার শব্দ শোনা যাচ্ছে। সাদকে বুকের মাঝে নিয়ে চুপচাপ, আজ এই আগলে কোনো সংকোচ নেই, কিছু নেই। দুজন শুধু দুজনের আলিঙ্গন অনুভবে ব্যস্ত, শ্রান্ত করছে নিজেদেরকে সারাদিনের অভিমান থেকে। ঠিক তখন বাইরের দরজায় টোকা পড়ে। নিসাকে সরিয়ে উঠে জায়নামাজ গুছিয়ে রেখে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে সদর দরজার কাছে গিয়ে সাদ বলল, কে? ওপাশ থেকে এক ভারী স্বর বলল, আমরা থানা থেকে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, সাদ তালুকদার, দরজা খুলুন। ঘরের এক কোণে ঘোমটা টেনে বিহবল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নিসা। বসার ঘরে পুলিশ আরো দেখছে ওর ফুলে ফুলে সাজানো বিছানাটা, যেখানে এতক্ষণে চমৎকার কিছু সময় কাটানোর সম্ভাবনা ছিল স্বামীর সাথে। চমৎকার কিছু সময়। নিশা সাদের উপর বিরক্ত হবে, পুলিশের উপর রাগ হবে, নাকি নিজের উপর হাসবে বুঝতে পারছে না। শুধু নিঃশব্দে শ্বাস ফেলে। পুলিশ কনস্টেবল দুজন শান্ত ভঙ্গিতে সোফা ঠেসে বসে আছে, তাদের সামনে দুটো চায়ের কাপ। সাব ইন্সপেক্টর সুজিত অবশ্য চায় চুমুক দিতে দিতে সাদের সাথে হেসে হেসে কথা বলছে, তেল তেলে সে হাসি। এই থানায় নতুন সে, এসে ইতিমধ্যে খবর নিয়ে ফেলেছে। সাদ তালুকদার নামের হিরোর মতো দেখতে এক্স পলিটিশিয়ান, দল ছাড়লেও আন্ডারওয়ার্ল্ড ছাড়েনি। স্বয়ং ওসি গোপনে গিয়ে সালাম করে তাকে। কি বাড়ি থেকে টেনে হিচড়ে অ্যারেস্ট করে নেওয়া যায়? চাটা শেষ করে পেটে হাত বুলিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।